বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটবাসী, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই বিজয়ের মাসে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা কষ্ট স্বীকার করে এই সভায় সমবেত হয়েছেন। আমাদের সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, সেই সাথে সাথে সাধারণ সিলেটবাসী এবং সেই সাথে সাথে ডিজিটাল বাংলাদেশ, আমি জানি দেশে প্রবাসে যারা আছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, বিজয় দিবসের শুভেচ্ছা। আর সেই সাথে সাথে আগামী 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনেও আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে আগামী নির্বাচন উপলক্ষেই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। ভাই ও বোনেরা আমার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে যেয়ে বিভিন্ন সময় যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। এই সিলেট আউলিয়া দরবেশের দেশ। এই দেশ থেকেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করছি। আমি আজকের দিনে আমাদের প্রয়াত নেতৃবৃন্দ যারা ছিলেন, আজকের আমাদের মাঝে অনেকেই নেই, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 81 সালে ফিরে এসে এই সিলেট থেকেই শুরু করেছিলাম প্রথম আমার সভা। মুষলধারে বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। আর সেই থেকে বারবার আপনাদের মাঝে এসেছি। যদিও খুব ছোটবেলায়, সেই 1959 সাল থেকে সিলেটে অনেকবারই এসেছি, কিন্তু 81 সালে আসাটা ছিল একটু ভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আমি এসেছিলাম একটি প্রত্যয় নিয়ে, একটি স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। যে স্বপ্নটা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের, দুঃখী বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ দেবেন, বাংলাদেশের মানুষকে দারিদ্র্যমুক্ত করে উন্নত জীবন দেবেন। এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র কামনা। নারীটাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে দেশের মানুষ যুদ্ধ করে, বিজয় অর্জন করে। জাতির পিতা যদিও পাকিস্তানিরা হানাদার বাহিনী গ্রেপ্তার করেছিল, কিন্তু 96,000 পাকিস্তানি আত্মসমর্পণ করেছিল মিত্র বাহিনীর হাতে। পাকিস্তানি সরকার বাধ্য হয়েছিল জাতির পিতাকে মুক্তি দিতে। তিনি ফিরে এসেছিলেন বাংলাদেশে, পেয়েছিলেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে 1 টাকা রিজার্ভ মানি নেই। যুদ্ধে 9 মাস কোনো ফসল ফলেনি, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি। রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। মন্দির মসজিদ কোনোটাই বাদ যায়নি। তার উপর 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী, আর শহীদ পরিবার, আহত মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোন, সকলের পুনর্বাসনের কথা করেও তিনি এই সকলের চিকিৎসা, পুনর্বাসন এবং অর্থনীতিকে সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তিনি তুলে ধরেছিলেন। সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস 3 দিন। এরই মধ্যে এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। বাংলাদেশের জনগণ যখন একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, অর্থনৈতিক মুক্তির দ্বার প্রান্তে, সেই সময় 15ই আগস্ট নির্মমভাবে জাতির পিতাকে হত্যা করা হয়। শুধু জাতির পিতা বঙ্গবন্ধুকেই না, একই সাথে আমার মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের বউ, আমার একমাত্র চাচা এবং আত্মীয় পরিবার পরিজন, তাদেরকে নির্মমভাবে হত্যা করে।
যেদিন আমি বাংলার মাটিতে ফিরে আসি, এসেছিলাম এক বুক ভরা স্বজনহারা বেদনা নিয়ে। সেই দিন আমি ঘোষণা দিয়েছিলাম, এই বাংলাদেশের মানুষই আমার পরিবার, আর তাদের জন্যই আমি কাজ করব। আর সেই লক্ষ্য নিয়েই পথে নেমেছি। কোনো বাধা বিপত্তি যা আসে সবই অতিক্রম করে আমরা আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে জাতির পিতা স্বল্পোন্নত দেশে রেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা দিতে সক্ষম হয়েছি। আর সেটা সক্ষম হয়েছে এই কারণে, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করেছে বলেই আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেভাবে জাতির পিতা দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন, সেইভাবে আমরা উন্নয়ন করে যাচ্ছি। জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, এমনকি সামরিক আইন রুলস সেটা ভঙ্গ করে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল, তারা গণমানুষের দিকে তাকায়নি, মানুষের কল্যাণ করেনি। তারা ছিল লুটপাট, জনগণের ভোট চুরি, হ্যাঁ না ভোটের মাধ্যমে কিভাবে চুরি করবে, এই চুরি করাটাই তাদের ছিল কাজ। তারা বাংলাদেশের মানুষের কোনো ভাগ্য পরিবর্তনের কাজ করেনি। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। সেই কাজ যদি করতো, অনেক আগে বাংলাদেশ উন্নত হতে পারত, কিন্তু তারা সেটা জানতোই না। তারা এসেছিল ক্ষমতাকে ভোগ করতে। আমি এমন একটা দেশে ফিরেছিলাম যেখানে আমার বাবার হত্যাকারীরা অবাধে বিচরণ করছে, বিচার করা যাবে না। আমার বিচার করার অধিকার, বিচার চাইবো আমি, সে অধিকারটুকু আমার ছিল না। এমন একটি দেশ যুদ্ধাপরাধী মেয়েদের ধরে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নিয়ে গেছে, তাদের উপর অত্যাচার করছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তারাই ছিল ক্ষমতায়। ওই অবস্থায় দেশে এসে সারা দেশ আমি ঘুরেছি। আমি দেখেছি কিভাবে জনগণের ভোট চুরি করে, ক্ষমতা কুক্ষিগত করে, জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেওয়া, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া এবং তারই মাধ্যমে আর্থসামাজিক উন্নতি করা, এটাই ছিল আমার লক্ষ্য। 2001 সাল নির্বাচন আমাদেরকে ক্ষমতা আসতে দিল না। কেন দিল না? দিল না এই কারণে, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সম্পদ গ্যাস। ওই আমেরিকা প্রস্তাব করলো গ্যাস বিক্রি করতে হবে, কারণ আমেরিকার কোম্পানিরা এখানে গ্যাস উত্তোলন করে। আমি বলেছি আমি গ্যাস বেচবো না, এই গ্যাস আমার জনগণের গ্যাস, এই গ্যাস জনগণের কাজে ব্যবহার হবে। আমি বিদ্যুৎ দেবো, সার কারখানা করবো, পেট্রোকেমিক্যালস করব, জনগণের কল্যাণে ব্যয় করে যদি 50 বছর রিজার্ভ রেখে তার যদি অতিরিক্ত থাকে তাহলে দেব। তারা খুব নাখোশ হলেন, সিদ্ধান্ত নিলেন আমাকে ক্ষমতা আসতে দেবে না। তাছাড়া আমাদের দেশেরও কিছু লোক ছিল। 2001 সালে ক্ষমতা আসলো বিএনপি জামাত জোট, যে বিএনপিকে 96 সালে জনগণের ভোট চুরি করেছিল 15 ফেব্রুয়ারি নির্বাচন। এই ভোট চুরির অপরাধে এদেশের মানুষ আন্দোলন করে ওই খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই ক্ষমতাচ্যুত ভোট চোর, জনগণের সম্পদ চোর, সেই বিএনপিকে আবার ক্ষমতায় বসালো ভোট কারচুপির মধ্য দিয়ে। গ্যাস বিক্রির মুচলেখা দিয়েছিল খালেদা জিয়া যে সে ক্ষমতা গেলে গ্যাস বেচবে, সেই জন্য তার পিঠে বাহবা দিয়ে তাকে ক্ষমতায় বসালো। রেজাল্ট কি? জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন। আমি বলেছিলাম যে খালেদা জিয়া গ্যাস দিতে পারবে না, কারণ গ্যাস পাবেই না। আসলে পায়নি, দিতে পারেনি, এটা হলো বাস্তবতা। যে কূপ খনন করে খালেদা জিয়ার আমলে গ্যাস পায়নি, সেই একই জায়গায় কূপ খনন করে আওয়ামী লীগের আমলে আমরা শুধু গ্যাস না, এবার আমরা তেলও পেয়েছি। আল্লাহ যখন কাউকে কিছু দেয় সেটা জন বুঝেই ধন দেয়, এটা হলো বাস্তব কথা। তারা জন বুঝে দেয়, এটাই আল্লাহর কাজ। আল্লাহ জানে ওদের কাছে দিলে সব নয়ছয় করবে, আর আওয়ামী লীগের হাতে পড়লে জনগণের কল্যাণে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? আমি ঠিক বলছি? কাজে আপনারা দেখেন বিএনপি আজকে কি করছে। আমরা যখন উন্নয়নের কাজ করছি তখন তাদের কাজ হচ্ছে আগুন দিয়ে মানুষ পোড়ানো। কোনো মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকলে এইভাবে আগুন দিয়ে
মা শিশু, মা সন্তানকে বাচ্চার জন্য বুকের মধ্যে ধরে রেখেছে, সেই মা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে বাচ্চা সহ। আজকে আগুন দিয়ে রেল পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে। এখনই না, এই স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ। ভাই ও বোনেরা আমার, 2013 সাল তাদের অগ্নিসন্ত্রাস, ওই অগ্নিসন্ত্রাসে তখন 5ই জানুয়ারি নির্বাচন ছিল। সেই নির্বাচন ঠেকানোর নামে এই বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করে। 582টা স্কুল ঘর পুড়িয়ে দেয়, ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়, 70টা সরকারি অফিস ভাঙে, 6টা ভূমি অফিস ভাঙে, 3252টা গাড়ি পুড়িয়ে দিয়েছিল, যেখানে যাত্রীবাহী গাড়ি, মানুষ ওর ভিতরে পুড়ে কয়লা হয়। ট্রাকে আগুন দেয়, হেল্পার সেখানে কয়লা হয়ে থাকে। 29টা রেলগাড়ি, 2টি লঞ্চ তারা পুড়িয়েছে। সে 2013 থেকে 15 পর্যন্ত তাদের এই অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও 3000-এর মতো মানুষ পুড়ে যায়, বহু মানুষ, 500-র মতো মানুষ মৃত্যুবরণ করে। এখনও সেই মানুষগুলি পোড়া ঘা নিয়ে কষ্ট করে তারা জীবন যাপন করছে। আর অপরদিকে আওয়ামী লীগ ক্ষমতা এসে কী করেছে গত 15 বছর, 2009 থেকে 2007, কারণ ওই অগ্নিসন্ত্রাস করে তারা নির্বাচন ঠেকাতে পারেনি। 2014 নির্বাচন হয়েছে, জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা সরকারে এসেছি। 2018 সাল নির্বাচনে তারা নির্বাচনে আসলো, কিন্তু সেই নির্বাচনে কি করলো? তারা ভোট চাইবে কি? লন্ডনে বসে একজন নমিনেশন দেয় একটা, গুলশান অফিসে বসে বিএনপির আরেকটা, পল্টন বসে আরেকটা, নমিনেশন বেচা বাণিজ্য শুরু করে দিল। এই সিলেটেও বাণিজ্য করেছে, আপনারা জানেন। এই বাণিজ্য করেই তাদের নির্বাচন শেষ। দোষ কার? দোষ তো তাদের। বিএনপির কোনো দলের চেয়ারম্যানকে মানি লন্ডারিং, গ্রেনেড হামলা, অস্ত্র চোরা কারবারি এবং দুর্নীতি, যে দুর্নীতি আমেরিকা FBI ধরেছে এবং তারা সাক্ষী দিয়েছে, সেই সাক্ষীতেই তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি 2007 সালে মুচলেখা দিয়ে চলে গেছে, আর কোনোদিন রাজনীতি করবে না। আর এখন ওখানে বসে বসে হুকুম দিয়ে আগুন দিয়ে মানুষ পোড়ায়। এটাই হলো তাদের চরিত্র। আওয়ামী লীগ 18 সালেও নির্বাচনে জয়ী হয়ে সরকার এসেছে। আজকে 2023-24 7 জানুয়ারি নির্বাচন, 15 বছর। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকে বাংলাদেশে মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি প্রায় 2793 টাকা, 793 মিলিয়ন ডলার, যেখানে বিএনপির আমলে ছিল মাত্র 443 মিলিয়ন ডলার। আমাদের দারিদ্র্যের হার ছিল 41 ভাগ, আমরা তা কমিয়ে 18.7 ভাগে নামিয়েছি। ইনশাল্লাহ আরও আমরা কমাবো। অতি দরিদ্র, হত দরিদ্র 15.1 ভাগ, 25.1 ভাগ থেকে আমরা কমিয়ে মাত্র 5.6 ভাগে এনেছি। ইনশাল্লাহ এই দারিদ্র থাকবে না। সেইভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাপকভাবে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা ভূমিহীন, গৃহহীন যারা, জাতির পিতা শুরু করেছিলেন, মুজিব বর্ষের সিদ্ধান্ত নিয়েছি, বঙ্গবন্ধু মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা বিনামূল্যে 2 কাঠা জমি ঘর করে দিচ্ছি। শুরু করেছিলাম 1997 সালে যখন প্রথম সরকারে আসি। 97 সাল থেকে এই 2023 আমরা 8,41,000 মানুষকে আমরা ঘর বাড়ি দিতে সক্ষম হয়েছি। এই 8,41,000 মানুষ আজকে বিনা পয়সায় ঘর পেয়েছে, এবং শুধু তাই না, তাদের জীবন জীবিকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কেন করেছি? এদেশের কোনো মানুষ যেন ভূমিহীন না থাকে, গৃহহীন না থাকে। আজকে আমরা 21টি জেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত ঘোষণা করেছি। কোনো ভূমিহীন, গৃহহীন সেই জেলায় নাই। সিলেট তার মধ্যে অন্যতম। এই সিলেটে একটা মানুষও ভূমিহীন, গৃহহীন নাই। যারা ছিল তাদের ঘর করে দিয়েছি। এরপরে যদি কেউ থাকে, আপনাদের কাছে আমারই থাকলো, কোনো পরিবার যদি ভূমিহীন, গৃহহীন হয় আমাদের জানাবেন, আমরা তাদেরকে ঘর বাড়ি করে দেব।
আমরা সামাজিক নিরাপত্তা 115টা সামাজিক নিরাপত্তা আমরা কর্মসূচি বাস্তবায়ন করি। প্রতিবন্ধী সন্তান যাদের আছে, অটিস্টিক সন্তান আছে, সেরকম 29,10,000 জন এই ভাতা পায়। আমাদের বিধবা নিগৃহীতা, স্বামী নিগৃহীতা, তাদেরকে আমরা ভাতা দিয়ে সাহায্য করি। ওই নগদ টাকাটা তার হাতে যখন আসে, সংসার পরিবারে তার একটা জায়গা থাকে। 26 লক্ষ মহিলাকে আমরা এই ভাতা দিয়ে থাকি। যারা বয়স্ক নারী পুরুষ তাদেরকে আমরা 58 লক্ষ জনকে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেই। তাছাড়াও খাদ্য নিরাপত্তা কর্মসূচি, কর্মসংস্থান কর্মসূচি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক কার্যক্রম 4,61,15,756 জন এই সুবিধাভোগী। কোনো মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষা উপবৃত্তি আমরা দিয়ে যাচ্ছি, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, এমনকি ডক্টরেট করা, গবেষণা। প্রায় 3,94,10,000 শিক্ষার্থী এই সুবিধা ভোগ করছে। বিনা পয়সায় বই দিচ্ছি, বাবা মাকে পয়সা খরচ করে বই কিনতে হয় না, সে দায়িত্ব আমরা নিয়েছি। আমরা সাক্ষরতার হার খালেদা জিয়ার আমলে যেখানে 45 ভাগ ছিল, আজকে সেটা 76.8 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি, যা কেউ কখনো কল্পনাও করেনি। তাছাড়া আমাদের গ্রামের সাধারণ মানুষ ভিজিএফ, ভিজিডি, ভিডাব্লিউবি, টিআর, জিআর, টাবিকা, ইসিপিপি, ওএমএস, বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচি আমরা চালু করেছি। যেহেতু ইউক্রেন যুদ্ধ, স্যাংশনে পরে দ্রব্যমূল্য বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, যদিও আমরা অনেক কমিয়ে এনেছি, তারপরেও আমরা পারিবারিক কার্ড করে দিচ্ছি যাতে খাদ্যের কষ্ট মানুষের না হয়। ইনশাআল্লাহ খাদ্যের কষ্ট কখনো হবে না, কারণ আমাদের খাদ্য উৎপাদন আমরা বাড়িয়েছি। যেটা 1,79,00,000 মেট্রিক টন ছিল, আজকে 4 কোটির উপর, 9 কোটির উপরে আমরা 9 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন আমরা করছি। দানাদার শস্য যা আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি করেছি। এই ক্ষেত্রে আপনাদের বলতে চাই যে আপনারাও কোনো জমি যেন অনাবাদি পড়ে না থাকে, কারণ এই যুদ্ধের পরে তার উপর ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনিদের উপর আক্রমণ করে নারী শিশু হত্যা করছে, যেভাবে তারা একের পর এক হাসপাতালের উপরে বোমা হামলা করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি বলবো আমাদের দেশে যেন খাদ্যের কোনো অভাব না হয়, তাই সকলে যার যতটুকু জমি আছে যেভাবে পায় আপনারা চাষ করেন, ফসল ফলান, উৎপাদন করেন, নিজের খাদ্যের ব্যবস্থা নিজেরা করেন, সেটাই আমরা চাই। আমাদের দেশের শ্রমিক, আমি 96 সালে সরকার এসে দেখলাম মাত্র 800 টাকা মজুরি, আমি 1600 টাকা বাড়ালাম, ওইখানেই ছিল। 2009 এসে আমরা বাড়াতে শুরু করলাম, আজকে 12,500 টাকা করে তারা মজুরি পাচ্ছে গার্মেন্টস শ্রমিকরা। 800 থেকে 12,500 টাকায় আমি উন্নীত করে দিয়েছি আমাদের শ্রমিকদের মানে মজুরি। এভাবে প্রত্যেকের দিকে আমরা দেখছি। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আপনাদের সকলের হাতেই তো মোবাইল ফোন আছে না? মোবাইল ফোন কই দেখি। এই মোবাইল ফোন আগে কারো হাতে ছিল না। 96 সালে সরকারে এসে প্রথম আমরা এই মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে। আজকে শুধু মোবাইল ফোন না, গ্রাম পর্যায় পর্যন্ত ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। আজকে ইন্টারনেট ব্যবহার করে আমাদের দেশে মানুষ প্রায় 78 ভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে। আমাদের মোবাইল সিম, যদিও আমরা 17 কোটি মানুষের দেশ, 18 কোটি সিম ব্যবহার হয়। তার মানে কি একজন একটানা 2-3টা করে ফোন আর সিম ব্যবহার করে। ব্যবহার করার মতো সঙ্গতি হয়েছে, কারণ মাথাপিছু আয় বেড়েছে। সেটাই বড় কথা যে 18,86,40,000 সিম আমাদের দেশে ব্যবহার হয়। ডিজিটাল সেবা প্রায় 3,200টা মানুষের ঘরে আমরা তারা সেবা পাচ্ছে। বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানে মানুষ শুধু সেবা না, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ঔষধ বিনামূল্যে আমরা দিচ্ছি। স্বাস্থ্যসেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছি। এই সিলেটের
যেভাবে আমরা উন্নয়ন করেছি, সিলেটবাসী আমি জানি না সেটা মাথায় রাখবেন কি না, আমাদের যত লক্ষ্য ছিল আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সিলেটের মানুষ সবসময় জনগণের পাশে আছে। সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই তারা আমাদের সাথে। কাজে আজকে সিলেটে গত 15 বছরে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি, যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধা বীর নিবাস তৈরি করে দিচ্ছি প্রায় 13টি উপজেলায়, 116টি বীর নিবাস, 153টি নির্মাণ কাজ চলছে। আশ্রয়ণ প্রকল্পে 2% জমি সহ 5,543টি বাড়ি নির্মাণ করে দিয়েছি। 5টি মডেল মসজিদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, আরও 9টি নির্মাণ কাজ চলছে। আমি 560টি মসজিদ, 562টি মসজিদ সারা বাংলাদেশে করে দিচ্ছি। সিলেট প্রত্যেকটা জেলায় আমরা মসজিদ করে দিচ্ছি, উপজেলায় করে দিচ্ছি, সেটাও চলমান প্রক্রিয়া। ফায়ার সার্ভিস স্টেশন সব উপজেলায় ছিল না, আমি সরকার সে সিদ্ধান্ত নিই প্রতি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে। সিলেটে 10টি আধুনিক ফায়ার সার্ভিস এবং ডিফেন্স স্টেশন নির্মাণ হয়েছে। 17,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট 6 লেন, ঢাকা সিলেট রাস্তা 6 লেনে উন্নীত করে দিচ্ছি। 4 লেন যারা গাড়ি দ্রুত যাবে, আর 2 পাশে 2 লেন থাকবে আশেপাশের জায়গায় যেগুলি স্লো যান সেইগুলির জন্য আমরা করে দিচ্ছি। সিলেট বাদাঘাট বিমানবন্দর সড়ক, এই সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর কে করে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। 96 সালে সরকারি ছিলাম তখন। এই বিমানবন্দর আরও উন্নত করে দিচ্ছি। সিলেট রেল স্টেশন, ওটাও আওয়ামী লীগ সরকারের করা। আমরা সিলেট বাদাঘাট বিমানবন্দর 4 লেনে উন্নীত করা হচ্ছে। সিলেট সুনামগঞ্জ রোডে আম্বরখানা টুকের বাজার 4 লেনে উন্নীতকরণ। সিলেট তামাবিল সড়ক, সেটাও 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে। জাফলং 0 পয়েন্ট থেকে সাদা পাথর পর্যন্ত 32 কিলোমিটার দীর্ঘ সড়কের সার্ভে কার্যক্রম চলমান। এই সড়কটাও খুব তাড়াতাড়ি তৈরি হবে এবং পর্যটকদের জন্য সুবিধা হবে। 221 কিলোমিটার মহাসড়ক, 53টি সেতু নির্মাণ, আরও 6টি সেতু নির্মাণ কাজ চলছে। আমরা 2,136 কিলোমিটার সড়ক ও 2,201টি ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিয়েছি। তামাবিল স্থল বন্দর, শেওলা স্থল বন্দর এর কাজও আমরা উন্নত করে দিচ্ছি। হাওর অঞ্চলে মৎস্য যেগুলি মাছ ধরে, সেই মাছ যেখানে রাখে হ্যাচআপ বলে, অর্থাৎ ফিশ ল্যান্ডিং, সেটাও আমরা করে দিয়েছি যাতে হাওড় অঞ্চলে সেখানে মাছগুলি সুরক্ষিত হয় এবং মাছ সেটা সংরক্ষণ করে রপ্তানি করতে পারে। আমাদের সেই সাথে সাথে হাইটেক পার্ক সারা বাংলাদেশে করে দিচ্ছি। আমরা সিলেটে হাইটেক পার্ক স্থাপন করেছি, 95টি শেখ রাসেল ডিজিটাল এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। 6টি স্কুল অফ ফিউচার স্থাপন, 7টি উপজেলায় জয় ডি সেন্টার। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চৌকি দেখি রাস্তা 4 লেন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণের কাজ চলছে। 6টি গেট স্থাপন, রিফুয়েলিং স্টেশন স্থাপন। সিলেট শহরে ওসমানী আন্তর্জাতিক বিমান পর্যন্ত মেট্রো রেল চালু করা যায় কি না সেটা সমীক্ষাও করবার পরিকল্পনা নিয়েছি, যাতে মেট্রো রেল সিলেটে হয়। ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথ যাতায়াত সহজ উন্নত করার জন্য ডাবল লাইন তৈরি করা ও উন্নত বগি সংযোজনের কাজ প্রক্রিয়াধীন আছে। দীর্ঘ 50 বছর পর সুরমা নদী ড্রেজিং কাজ আমরা শুরু করেছি। সেই সাথে সাথে কুশিয়ারা, মনু বা অন্যান্য যতগুলি নদী আছে প্রত্যেকটা নদী যাতে আমাদের ড্রেজিং করে নাব্যতা ফেরা, নদী ভাঙ্গন থেকে রোধ করা, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। নদীটির সংরক্ষণের প্রক্রিয়া চলছে। হাওর অঞ্চলের হেজে মজে যাওয়া খালগুলি সেগুলিও আমরা জলবদ্ধতা দূর করা, সে আরও বেশি ফসল হয় সে ব্যবস্থা করছি। আমরা কিন ব্রিজের পাশে আরেকটা নতুন সেতু নির্মাণের প্রস্তাব করেছি, সেটাও প্রক্রিয়াধীন আছে। সিলেট আজকে বিভাগ, এই বিভাগটা আমাদের করে দেওয়া এবং বিভাগীয় সমস্ত স্থাপনাগুলি আমরা নির্মাণ করে দিয়েছি। সিলেটে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। 80 একর জায়গায় স্থায়ী ক্যাম্প নির্মাণ হচ্ছে।
250 শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। সিলেট সদর হাসপাতাল 200 শয্যার আইসোলেশন এবং 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপন, আর সেই সাথে 100 বেডের আমরা বার্ন ইউনিট তৈরি করে দিচ্ছি। বার্ন এবং প্লাস্টিক সার্জারি সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের 10 তলা বিশিষ্ট আধুনিক আউটডোর কমপ্লেক্স, 10 শয্যা বিশিষ্ট আইসিইউ স্থাপন, 18 তলা ভবন নির্মাণের কাজ চলছে। 9টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যা উন্নীত করা হয়েছে। 90টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ, আরও 6টা নির্মাণ কাজ চলছে। সিলেট উন্নয়ন, সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন, দিঘি খাল পুনরুদ্ধার করা, দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করা হচ্ছে। আমরা হযরত মানিক পীর কবরস্থান 3000-এর বেশি কবর দেওয়ার উপযোগী কবরস্থান নির্মাণ করে দিচ্ছি। তাছাড়া নগরীর বন্দরবাজার ব্যবসা বাণিজ্যের জন্য একটি 25 তলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। লাক্কাতুরায় আধুনিক সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, মদনমোহন কলেজ সরকারিকরণ করা, সিলেট এমসি কলেজে 5 তলা বিশিষ্ট একাডেমিক কাম পরীক্ষা ভবন, 100 সিট বিশিষ্ট ছাত্রীনিবাস, 100 সিট বিশিষ্ট ছাত্রাবাস, 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, 341 প্রাথমিক বিদ্যালয়, চর চতুল বড় চতুল উচ্চ বিদ্যালয় ভবন, 10 ঘর ইউএনইউ উচ্চ বিদ্যালয় ভবন, জকিগঞ্জ সরকারি কলেজ ভবন, জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও আমাদের আছে। তাছাড়া প্রত্যেক উপজেলায় আমরা কারিগরি কলেজ স্কুল করে দিচ্ছি। নগরী কদমতলীতে আধুনিক সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল, এবং সেই সাথে সাথে আমরা সিলেটকে আরও উন্নত করব। সিলেট সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরা আওতায় আনা হবে, ওয়াইফাই কানেকশন আরও উন্নত মানের করা হবে, আর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সব থেকে সুন্দর দৃষ্টিনন্দন স্টেডিয়াম আমি তৈরি করে দিয়েছি। সিলেট যানজট মুক্ত করার জন্য রিং রোড নির্মাণ করার কাজ চলমান। সিলেট একটি আধুনিক হাউজিং এস্টেট স্থাপনের প্রকল্প আমরা হাতে নেব। তাছাড়া আপনারা জানেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলেছি। আমাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা। আজকে আমি শুধু আপনাদের এটুকু বলবো যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, বাস্তবায়ন করেছি। এখন করব আমরা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ হচ্ছে সাস্টেইনেবল ইকোনমি, অর্থাৎ পরিবেশ বান্ধব, উন্নত, স্থায়ী, টিকসই উন্নয়ন। MA মেরিট বেসড এডুকেশন, মেধা, দক্ষতা, প্রযুক্তি, জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, অর্থাৎ স্মার্ট পিপল আমরা গড়ে তুলব। অ্যাডভান্স সোসাইটি, অগ্রসর, উন্নত, উদার, অগ্রসমান, আমরা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তুলব, সেটাই আমাদের লক্ষ্য। আর এ হচ্ছে রাইটস বাংলাদেশ, সেটা আমি সুষম উন্নতি, সকলের জন্য সমানভাবে উন্নতি যাতে হয় সেই ব্যবস্থা করব। ট্রান্সপারেন্ট বাংলাদেশ, স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নত, সমৃদ্ধ, জবাবদিহিমূলক সামাজিক মূল্যবোধ, অর্থাৎ স্মার্ট সোসাইটি, এটাই আমরা গড়ে তুলব। স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট পিপল, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, সেটা করেই বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলব। একটা অনুরোধ আপনাদের কাছে, সেটা হলো এই যে আজকের সমস্ত জায়গায় বোমাবাজি, গুল আর অগ্নিসন্ত্রাস এবং আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা, এর বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে, এত সাহস কোথা থেকে পায়? ওই লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয় আর কতগুলি লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পড়ে, এটা তাদের মনে রাখা উচিত। তারা মনে করেছে দুটো আগুন দিলেই সরকার পড়ে যাবে, অত সহজ না, অত ভাত দুধ দিয়ে খায় না, এটাই আমি বলতে চাই। আমি শুধু এইটুকুই বলতে চাই, আওয়ামী লীগ সরকার আছে, জনগণের উন্নতি হচ্ছে। আজকে দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ে তোলা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। আমি যাবার আগে এই কথাই বলে যাই যে আমার তো হারাবার কিছু নেই।
বাবা মা ভাই সব হারিয়েছি, ওই একটা ছোট বোন আর আমি সব হারিয়ে নিজের ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে ফিরে এসেছিলাম বাংলাদেশে 81 সালে। কেন? এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা। এই মুক্তিকামী মানুষ তখনও দারিদ্র্যের কষাঘাঁচায় জর্জরিত। এদেশের মানুষের পেটে অন্ন নেই, পরনে বস্ত্র নাই, কাজ নেই, খাবার নেই, কিছু নেই। এদেশের যুব সমাজ তারা বিভ্রান্ত, স্কুল কলেজে অস্ত্রের ঝনঝনানি। আমার একটাই লক্ষ্য যে এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। আমাদের যুব সমাজ প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। দালাল ধরে বিদেশে যাবার দরকার নাই, ওই ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন, প্রয়োজনে বিনা জামানতেও লোন দেওয়া হয়। কাজে সেইভাবে সবাই বিদেশে যাবেন। আর যারা রেমিটেন্স পাঠায়, ওই হুন্ডি করে পাঠানো না, আমরা ব্যাংক তৈরি করে দিয়েছি। আর এখন ডিজিটাল পদ্ধতিতেও অর্থ প্রেরণ করা যায়, অর্থ প্রেরণ সহজ করে দিয়েছি। আজকে সেইভাবেই টাকা পাঠালে সেটা নিজের একটা সঞ্চয় হবে। আর প্রবাসীরা যারা কাজ শেষ করে দেশে আসবেন, তারাও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। কাজে সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। যারা একেবারে যুবক বেকার, কর্মসংস্থান ব্যাংক বিনা জামানতে তারা 2 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। আমরা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করি। আজকে আমাদের চা শ্রমিক, এই চা শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। তাদের খাবার এবং বাসস্থান, চিকিৎসা, ছেলেমেয়েদের পড়া এবং মজুরি বাড়ানো সব ব্যাপারেই কিন্তু আওয়ামী লীগ সবসময় এই চা বাগানের শ্রমিকদের পাশে আছে। কারণ এই শ্রমিকদের নাগরিকত্ব ছিল না, যে নাগরিকত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমি আসার পরে তাদের জন্য কাজ করি। এদেশের বেদে, হিজড়া, কুষ্ঠরোগী থেকে শুরু করে এমনকি সব ধরনের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি, ঘর বাড়ি করে দিচ্ছি, তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। মানুষ আজকে গ্রামগঞ্জে প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করার সেইভাবে আমরা উন্নতি করে যাচ্ছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেবো কথা দিয়েছিলাম, আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। আজকে খাদ্যের কোনো অভাব নেই, চিকিৎসা ব্যবস্থা দিচ্ছি। তারপরে কোথায় বাধাটা? কোথায় কাদের বাধা? যারা লুটেরা, খুনি, হত্যাকারী, দুর্নীতিবাজ, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই এদেশের মানুষকে আগুন দিয়ে পোড়ায়, নির্বাচন বানচাল করতে চায়। আগামী নির্বাচন নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার এই নৌকা যখন সরকারে এসেছে, নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকারে এসেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। আজকে তাই আপনাদের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচন আমরা যারা নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনাদের কাছে সেটাই আমার আহ্বান। আপনারা দেবেন? বলেন, হাত তুলে ওয়াদা করেন। আপনাদের আমি এটুকু বলতে চাই, আজকে আপনারা কষ্ট করে এসেছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না। সেটাই আমি বলে যেতে চাই। আমি বিদায়ের আগে এটুকুই বলবো, রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা। সিলেটবাসী আপনাদের জন্য দিয়ে গেলাম তাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ, আবার দেখা হবে। দেরি হয়ে গেল, যাচ্ছি, আবার দেখাবে। সবাই বিজয়ী হন, আবার আসবো, আবার আসিব ফিরে এই সিলেটে। খোদা হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সিলেটবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই সভায় উপস্থিত আছেন জনাব আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী মহোদয় ও যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি
বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা আমাদের ছোট আপা শেখ রেহানাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করছেন, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগের নেতৃবৃন্দ যারা আছেন, যারা মিছিল নিয়ে এসেছেন, প্রত্যেকে আমরা সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সবার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, মহানগর আওয়ামী লীগ সভাপতি আপনাদের সামনে বক্তব্য রেখে সবার সমাপ্তি ঘোষণা করবেন। উপস্থিত আজকে আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা, আজকে আপনারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই জনসভা করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং জননেত্রী যে কথা দিয়েছেন বাংলাদেশ সেইভাবেই চলবে, উনার কথার কোনো বরখেলাপ হবে না। আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আস্তে আস্তে বাড়ি যান, কোনো ধরনের তাড়াহুড়া করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আমরা মনে করি আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল, সেই হিসাবে আমার কথা হলো আপনারা ধীরে ধীরে বাড়িতে গাড়ি উঠে যান। ইনশাআল্লাহ নেত্রী যে বক্তব্য রেখেছেন এইটা কথায় ও কাজে যাতে আমাদের মিল থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এইখানে যারা উপস্থিত আছেন